আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আমরা একটা ভিডিও সিরিজ তৈরি করেছিলাম যেখানে মাধ্যমিক 2027কে লক্ষ্য করে আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন তৈরি করতেছিলাম এবং এর আগের ভিডিওতে আমরা ভূগোলের কিছুগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করেছি, প্রশ্ন উত্তর দুটোই। আজকের এই সিরিজে আমরা ইতিহাসের সাজেশন নিয়ে এসেছি এবং এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি শুধু ইতিহাসের প্রশ্নগুলো রেখেছি, উত্তরগুলো তোমরা তোমাদের যে টেক্সট বই বা কারো কাছে যদি সহায়িকা বই থেকে বা আরও অন্যান্য বইয়ের তোমরা কিন্তু সাহায্য নিয়ে লিখে নিতে পারো বা মোবাইল ফোন থেকেও লিখে নিতে পারো। এখানে আমি শুধু প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। এখানে একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু বারবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে, অর্থাৎ মাধ্যমিক 2017 থেকে 2026 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু বারবার এই প্রশ্নগুলো দেখা গেছে। সেই জন্য তোমরা কি করবে, এই প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে এবং উত্তরগুলোও কিন্তু নিজেরা ভালোভাবে তৈরি করে নেবে, যাতে তোমাদের নিজেদের মুখস্থ করতে বা লিখতে বা বুঝতে সুবিধা হয়। তো চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। তো বিভিন্ন ইতিহাস চর্চার মধ্যে সামরিক ইতিহাস চর্চাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সামরিক ইতিহাস চর্চা থেকেই জানতে পারি যে যুদ্ধের বিবর্তন কিভাবে হয়ে এসেছে বা কোন শক্তি জয় বা পরাজিত হয়েছে, সেগুলো কিন্তু আমরা এই সামরিক ইতিহাস থেকেই জানতে পারি। তোমরা কিন্তু ভালোভাবে লিখে নেবে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। তারপরে চলো 2 নম্বর প্রশ্ন আমরা একবার দেখে নিই, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি তার নীতি এবং আদর্শে অটল ছিলেন এবং তার এই নীতি ও আদর্শের মাধ্যমে তিনি যে সেই সময় ভারতের স্বাধীনতা লাভের সময় যে দেশীয় রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলোকে তিনি ভারতের সঙ্গে যুক্ত করেন, তাই তাকে ভারতের লৌহমানব বলা হয়। আচ্ছা চলো একবার দেখে নিই যে এখানে 3 নম্বর প্রশ্নটা লিখেছি, বিদ্যাহারাবলী গ্রন্থটি কে লেখেন। বিদ্যাহারাবলী গ্রন্থটি লেখেন ক্যারি সাহেব 1820 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন এখানে একবার দেখে নিই, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ হলো অন্নদামঙ্গল কাব্য, ভারতচন্দ্র রায়গুণাকরের। আচ্ছা তোমরা 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তো, বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব লেখো। এটা কিন্তু একটু বড় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে, তাও আমি তোমাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করছি। এই যে বটতলা প্রকাশনার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলা মুদ্রণের ইতিহাসে। এই প্রকাশনীতে কম খরচে বেশি বই ছাপা হতো এবং এই ছাপাখানায় হ্যান্ডমেড পেপারের ব্যাপক ব্যবহার দেখা যায়, ফলে যে স্বদেশি কারিগরির মুন্সিয়ানা ফুটে ওঠে। এছাড়া পুঁথি, পাঁচালী এবং অনুবাদ সাহিত্যে প্রকাশনার প্রসার ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর চলো দেখে নিই যে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন যে 6 নম্বর, তোমরা তো দেখেছো যে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা এখানে একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা চাইলে কিন্তু খাতায় নোট করে নিতে পারো, যেটা তোমাদের স্বাচ্ছন্দ্য সেটা তোমরা করে নেবে আর কি। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, এখন আমাদের হাতে অনেক সময় মানে মাধ্যমিক পরীক্ষার জন্য আর কি, তাই এখন থেকে যদি খুব ভালোভাবে করো তাহলে কিন্তু খুব একটা চাপ হবে না, নাহলে পরীক্ষার সামনাসামনি এসে গেলে সেই সময় কিন্তু চাপ হয়। হিন্দু মেলার সম্পাদক কী ছিল, 7 নম্বর প্রশ্ন। হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। এরপর চলো 8 নম্বর প্রশ্ন দেখে নিই, চৈত্র মেলা কবে হিন্দু মেলার রূপে পরিচিত হয়। 1870 খ্রিস্টাব্দ থেকে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন চলো দেখে নিই, বাংলার নবজাগরণ বলতে কী বোঝো। বাংলায় নবজাগরণ মোটামুটি আমরা কথাটা শুনেছি এবং এখানে একটা কথা বলে রাখি, 19 শতকের প্রথম দিকে এই বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার যে প্রসার ঘটে, সেই সময় বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। এর প্রভাবে বাঙালির ভাবজগতে এক ব্যাপক অগ্রগতি ঘটে এবং এই যে ব্যাপক অগ্রগতি, এই ঘটনাকে কিন্তু আমরা বাংলার নবজাগরণ হিসেবে জানি। চলো আমাদের আজকের শেষ প্রশ্ন, যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। অর্থাৎ আমাদের যে শিক্ষিত বাঙালি সমাজ সেই সময় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে তারা কী চোখে দেখেছিল, তাদের মনোভাবটা কীরকম ছিল সেই বিদ্রোহের প্রতি।
প্রথমেই বলি, তারা কিন্তু এই যে ব্রিটিশ শাসনকেই তারা ব্রিটিশ শাসনের উপরেই কিন্তু আস্থা রেখেছিল এবং এই বিদ্রোহকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেনি, কারণ তাদের মধ্যে তারা সন্ধি আনছিল যে এই বিদ্রোহের পর যদি বিদ্রোহীরা সফল হয় তাহলে ভারতের সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবে, তাই তারা ইংরেজের প্রতি কিন্তু যে বিদ্রোহ হয়েছিল তার বিরোধী ছিল। আবার অনেক খ্যাতনামা বাঙালি যারা, তারা এই বিদ্রোহে কিন্তু সরাসরি সমালোচনা করেন, যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহের কিন্তু তারা কঠোরভাবে সমালোচনা করেছেন। আবার এই যে শিক্ষিত বাঙালি সমাজ সমর্থনের অভাবে এই বিদ্রোহ বাংলায় খুব একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি, সে কারণেও কিন্তু এই বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের বিরূপ মনোভাব ছিল। তো আজকের মতো এতটাই, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নেবে এবং উত্তরগুলো মোটামুটি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তোমাদেরকে কিন্তু খাতায় খুব ভালোভাবে লিখতে হবে, যাতে তোমরা উত্তরগুলো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সময়ের মধ্যে মাধ্যমিক পরীক্ষা খাতায় লিখে আসতে পারো। তোমরা প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি লিখে নাও, যাতে তোমরা কিন্তু পরীক্ষায় সেগুলো তুলে আসতে পারো। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে এবং সবশেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি প্রদ্যুৎ মাহাতো নিয়মিত প্রতিদিনই আর কি তোমাদের কোনো না কোনো সাবজেক্টের এরকমভাবে সাজেশন নিয়ে আসবো। তো আজকের মতো এতটাই।